নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। তার মানে আপনারা অপেক্ষায় বসে থাকেন যে কিভাবে ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের একটা সরাসরি সুন্দর আন্তরিক সম্পর্ক তৈরি হয়। সত্যি সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেক দিন বিভিন্ন টপিক রাখি রোগ সংক্রান্ত বিষয়ে, কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে। গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের কিন্তু এই পথ চলা। অবশ্যই তারা কিন্তু ভীষণভাবে সাকসেসফুল। তার কারণ আমাদের এই যে বিভিন্ন রোগ আমাদের শরীরের মধ্যে যেভাবে বাসা বাঁধে বা আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন রোগ আমাদের শরীর বা আমাদের স্বাস্থ্যকে, যে কোনো রোগ আমাদের অ্যাটাক করতে পারে, তখন আমরা কিভাবে আগে থেকে আমরা কিভাবে একটা অ্যালার্ট হব, আগে থেকে আমরা কিভাবে সেই রোগটিকে প্রতিরোধ করব, প্রিভেন্ট করব। তখন অনেক সময় আমরা বুঝতে পারি না। একটু বাইরে থেকে কিছু আমাদের বিশেষ করে শরীর একটু ব্যথা হলো বা আমরা একটু জ্বর কাশিতে ভুগলাম বা পেটের সমস্যা হলো, সঙ্গে সঙ্গে আমরা কি করি, একটু বাইরে থেকে একেবারে ডক্টরের পরামর্শ ছাড়াই কিন্তু আমরা সেগুলো একটু কিনে এনে আমরা একটু খেয়ে নিই। কিছুক্ষণ রিলিফ হয়তো পাই ঠিকই, কিন্তু আপনি ভাবতে পেরেছেন সেই ওষুধটি আপনার শরীরের মধ্যে ইনটেক করে কতটা খারাপ হতে পারে? আপনার অর্গানগুলোকে কোনোভাবে খারাপ করছে না তো? আপনার অর্গানগুলোকে কোনোভাবে একটা অর্গান থেকে আরেকটা অর্গানে হয়তো একটা দারুণ একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, প্রত্যেকটি অর্গানের কিন্তু আলাদা আলাদা একটা ভূমিকা রয়েছে। সেখানে কোনোভাবে সেই ওষুধটি মানে প্রক্রিয়া হয়ে সেটাকে কোনোভাবে আপনার শরীরকে ড্যামেজ করছে না তো? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে থেকেই যায়, কিন্তু আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না। কিছুটা আমাদের বলবো এটা আমাদের নেগলিজেন্সের ফল হতে পারে, কিছুটা অজ্ঞতার ফল হতে পারে, কিছুটা আমাদের নিজেদের মধ্যে একটা লেথার্জি ভাব, মানে ভাবলাম যে না ঠিক আছে কিছুক্ষণের জন্য তো আমি ভালো থাকতে পারি, কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনার শরীরে আরেকটি রোগ কিন্তু বাসা বাঁধছে। হয়তো এইভাবেই কিন্তু আমরা নিজেদের শরীরগুলোকে আমরা সত্যি একটা অসুস্থতার জায়গায় পরিণত করি। কিন্তু যদি আমরা একজন এরকম সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানকে যদি আমরা বেছে নিই, তাহলে কিন্তু আমরা তাদের গাইডেন্স বা তাদের গাইডলাইন্সের মাধ্যমে আমরা কিন্তু একটা সুস্থ জীবন লিড করতেই পারি। একটা সুস্থ সবল সতেজ জীবন সবাই চায়। তার কারণ আমাদের জীবনটা তো হয়তো কিছু দিনের বা ক্ষণিকের বা অনেকটাই হতে পারে, কিন্তু সেই জীবনটাকে যদি আপনি ভালো রাখতে চান, ভালোভাবে সুস্থ সবলভাবে যদি বেঁচে থাকতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আসতেই হবে, যেখানে কিন্তু প্রত্যেকটি ডক্টরের এতটা রেসপন্সিবিলিটি, এতটা তাদের মানে সঠিক কি বলবো ডায়াগনোসিস, সঠিক ট্রিটমেন্ট, তার মাধ্যমে মানুষ কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পায়। অবশ্যই সেইভাবেই কিন্তু আমাদের আলোচনা থাকে, প্রত্যেক দিন বিভিন্ন টপিক থাকে, যেই টপিকগুলো কিন্তু আপনাদের কাছে ভীষণভাবে কাজে লাগে এবং আপনারা ভালো আছেন সেটা শুনে, প্রপার অ্যাডভাইসটা শুনে। আলোচনা তো থাকেই, তার সঙ্গে আমাদের টপিকগুলো আলোচনার মাধ্যমেও কিন্তু আপনাদেরকে আমরা অনেকটা অ্যালার্ট করে দিই, অনেকটা কনসাস করে দিই, হেলথ কনসাস করে দিই। অবশ্যই আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন ডক্টররা থাকেন, তার কারণ আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিভিন্ন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসকরা আমাদের সঙ্গে থেকে আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলেন আপনাদের সমস্যাগুলোকে নিয়ে। আজকেও কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক রয়েছেন CMO ভট্টাচার্য। আমরা তার কাছে অবশ্যই আজকে আমাদের প্রশ্ন তো থাকবেই যে আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ থাকবো, সবল থাকবো, সতেজ থাকবো। আমি সরাসরি তার কাছে চলে যাব। অবশ্যই তাকে আমাদের তরফ থেকে জানাই স্বাগত। ম্যাডাম অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। আমি প্রথমেই বললাম যে আমরা অনেক সময় কিছু জিনিস বুঝি না। আমাদের শরীরে কোনো রোগ যদি কোনো সিমটম দেখা যায়, তাহলে হয়তো ছুটে গিয়ে আমরা একটু পাশের দোকানে বা পাশের মেডিকেল শপে গিয়ে আমরা একটু ফাট করে কিনে নিয়ে এনে আমরা একটু ভালো কিছুক্ষণে রিলিফ পাই। এটা কতটা আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে, এই যে কিছুক্ষণ সাময়িক সুখের জন্য আমরা অনেক সময় একটু কিনে নিয়ে নিজেকে একটু সুস্থ জায়গায় ভাবি যে না আমি তো সুস্থ হয়ে গেলাম, কিন্তু এটা কতটা খারাপ, কতটা এর ওপরে আমাদের প্রভাব পড়তে পারে, আয়ুর্বেদ চিকিৎসা কী বলছে?
শুধুমাত্র আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো না, আপনার সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের তরফ থেকে আমি এই কথাটা বলবো যে এই যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে একটু সামান্য জ্বর সর্দি কাশি হলো তো আমরা দোকান থেকে গিয়ে একটা কোনো পার্টিকুলার মেডিসিন কিনে নিয়ে আমরা খেলাম, বা আমরা দোকানে যে রয়েছে তার পরামর্শ মতো আমরা মেডিসিন আমরা ইনটেক করছি, বা আপনার গ্যাস অম্বলের সমস্যা রয়েছে, আপনি একটা দোকানে গেলেন, আপনাকে মেডিসিন দিল, আপনি সেটা খেয়ে নিলেন, কিন্তু সেটা কিন্তু ওই সেম মেডিসিন আপনাকে যে সেমভাবে আপনার জন্য কাজ করবে সেটা কিন্তু নাও হতে পারে। এরকমও হতে পারে যে এই সেম মেডিসিন অন্যের ক্ষেত্রে ভালো কাজ করছে, আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই কাজ করলো না, বা তার রিয়াকশন কিন্তু হয়ে যেতে পারে। অনেকেরই সালফার ড্রাগ থেকে অ্যালার্জি থাকে, সালফার ড্রাগ অনেক মেডিসিনে ব্যবহার করা হয়, এবার যদি সেটা আপনার যদি অ্যালার্জি থাকে আপনি খেলে তার কিন্তু রিয়াকশন হবে আপনার শরীরের মধ্যে, আপনার কিন্তু একটা মানে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যাবে এই মেডিসিন থেকে। শুধুমাত্র এই মেডিসিন নয়, যেগুলো একদম দৈনন্দিন যেগুলো মেডিসিন ব্যবহার করা হয়, প্রত্যেকের ঘরেই রয়েছে পিপিআই বা আপনার H2 ব্লকার টাইপের যে মেডিসিনগুলো রয়েছে, সেগুলোও কিন্তু এখন অনেকেই নিউজে আপনারা হয়তো দেখছেন আস্তে আস্তে কিন্তু সেই মেডিসিনগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ মেডিসিনগুলোকে ব্যান করা হয়ে গেছে অলরেডি, কারণ এর যে কাজ করার ক্ষমতাটা সেটা এখন অনেকটা কম হয়ে গেছে ডিউ টু আপনার প্রফিউজ ইনটেকের জন্য। আপনি রোজ সকালে উঠে একটা মেডিসিন খাচ্ছেন, কয়েক বছর পরে গিয়ে দেখবেন সেটার আপনার মধ্যে একদমই কাজ করছে না। তো তার জন্য কিন্তু এই মেডিসিনগুলো আপনাকে হয়তো যেটা আপনি বললেন যে সাময়িক আপনাকে একটু রিলিফ দেবে, কিন্তু আপনার সমস্যার কিন্তু সমাধান এর থেকে হবে না একদমই। একদম। আমরা অবশ্য আলোচনায় ফিরবো। তার একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বুঝতে পারছি না। বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি বলুন। আছি। বলুন, একটু জোরে বলতে হবে। বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়ার বালি থেকে কথা বলছি। আচ্ছা, বলুন কি আমি সমস্যা? কথা বলতে চাইছি আমার নাতনির জন্য, যার বয়স এখন 14 বছর, এবং ও একটা মেন্টাল হেলথ ট্রিটমেন্টের প্রয়োজন আছে। অথচ আমার নাতনি এখন এখানে নেই, ও আছে আয়ারল্যান্ডে ওর বাবা মার সঙ্গে। এখন ডাক্তারবাবুর সঙ্গে আমরা যোগাযোগ করে অনলাইন ডাক্তারবাবু কোনো ট্রিটমেন্ট করেন কিনা সেটা আমার জানা খুব দরকার আছে। তাহলে ওর বাবা মা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন, ওর যে প্রবলেম গুলো আছে ডিটেলস ওনার বলতে পারবে আর কি। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওনার একটা মেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, মানে এক্স্যাক্টলি কি হয় আপনি হয়তো বলতে পারবেন না, কিন্তু মোটামুটি একটা ধারণা আমাদের না দিলে তো আমি বলতে পারছি না আপনাকে। হ্যাঁ, মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারছি, যেটা হচ্ছে ওর অনর্গল কথা বলে, মানে কথা বলতে চাই আর কি। ওর সঙ্গে কথা কেউ না বলে আর কি, সেটা ওর একটা ইরিটেশন হয়। আচ্ছা। অনর্গল কথা বলতে চায়। আর একটা হচ্ছে যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, হ্যাঁ, আচ্ছা। পড়াশোনার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে আর কি। যখন কনসেন্ট্রেট করছে তখন খুব ভালো করছে, কিন্তু যেই কনসেন্ট্রেশনটা হয়েছে খুব মেজারেবল রেজাল্ট করে ফেলছে। এবং যেটা হচ্ছে ওখানে ওরা আইরিশ যেতে ওরা চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু একটু বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, 14 বছর বয়স বলে ওর একটা মেন্টাল ব্লকেজ এসে গেছে, একটা রেজিস্ট্যান্স এসে গেছে যে ও কোনো অ্যাসেসমেন্ট করবে না। ওর ধারণা ওর কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওর তো মাত্র একদম 14 বছর বয়স, তো এই 14 বছর বয়সে এরকম রিজিডিটিটা কেন? মানে এটা কি আগে থেকেই ছিল, না হঠাৎ করে এই জিনিসগুলো ডেভেলপ করছে তার মধ্যে? হঠাৎ করে ডেভেলপ করছে। ওরা যখন 3-4 মাস ধরে করছে আর কি, তখন থেকে আচ্ছা হ্যাঁ এই রিজিডিটিটা এসে গেছে আর কি। ওরা চেষ্টা করেছিল ওখানে। বেশ। এই ডিটেলস ব্যাপারগুলো আমার থেকে ওর মার সঙ্গে যদি কথা বলতে পারেন, যদি অনলাইনে ডাক্তারবাবু কথা বলেন, তাহলে মানে ডিটেলস জানতে পারবেন আর কি। ওকে ওকে, ঠিক আছে। দেখুন, আমাদের অনলাইন কনসালটেশন তো অবশ্যই রয়েছে। আমি একটু আপনাকে বলবো, আপনি দেখুন হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে, আপনি যে কোনো একটা হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে একবার একটু যোগাযোগ করুন। আর খুব ভালো হবে যদি আমাদের সাথে হেল্পলাইনে কথা বলার পর একটু যা ওর প্রেসক্রিপশন রিপোর্টস যদি কিছু থাকে সেগুলো আমাদেরকে একটু অনলাইন যদি আপনারা পাঠিয়ে দিতে পারেন, তাহলে আমাদের একটা স্টাডি করা হয়ে যাবে। তারপর আমরা অবশ্যই পেশেন্টের সাথে বা পেশেন্টের ঘরের লোক, ওর মা বাবার সাথে আমরা তো অবশ্যই কথা বলবো, কিন্তু ওর অবশ্যই একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন রয়েছে। আপাতত আমি এইটুকু এখন আপনাকে বলতে পারি, যেটা যে হ্যাঁ হয়তো ও একটু রিজিড হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়, কিন্তু ওকে
সাপোর্ট করতে হবে। ওর এগেনস্ট কোনো কথা বললে বা ওর কোনো কিছুতে হয়তো না বললে হয়তো সেটা তার জন্য আরও খারাপ এফেক্ট ফেলতে পারে। তো একটু ওকে এখন সাপোর্ট করতে হবে, আর কাউন্সিলিংয়ের তো অবশ্যই ওর প্রয়োজন রয়েছে। আর মাইন্ডটাকে একটু ডাইভার্ট করতে হবে অন্যদিকে, যেরকম পড়াশোনার পাশাপাশি একদম খুব কম বয়সের একটু খেলাধুলা করা বা কোনো অন্য অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে একটু জড়িয়ে রাখা। ও যদি ওখানে নাচ গান এগুলো করার যদি ব্যাপার থাকে, ব্যবস্থা থাকে, সেগুলোতে একটু করতে পারে। একটু যোগা প্রাণায়াম প্রত্যেক দিন করা, খেলাধুলা করা, এই জিনিসগুলোকে কিন্তু একটু তার পড়াশোনার পাশাপাশিও কিন্তু অ্যাড অন করতে হবে, যাতে ওর মাইন্ডটা একটু ডাইভার্ট হয়। আর অন্যান্য যদি ওখানে আরও বাচ্চারা থাকে ওদের সাথে একটু মেলামেশা করা, এগুলোকে একটু কিন্তু ওরা মানে সোশ্যালাইজ করতে হবে ওকে একটু বেশি করে। এইটুকু আপনারা এখন করুন, আর হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, কি করতে হবে, কিভাবে ও ভালো থাকবে সবটাই বলবো। হেল্পলাইন আমি যে কথা বলেছিলাম আর কি, যে আমি যোগাযোগ করেছিলাম, তো আমি যেতে চাইছি যে যে আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসে ওর বাবা মা যদি মা যদি যোগাযোগ করে আর কি, যদি এ করে, তাহলে কি আপনারা কি অ্যাটেন্ড করবেন, মানে ওটাকে? হ্যাঁ, আমাদের মেইলও করতে পারে বা আমাদের যেগুলো হেল্পলাইন নাম্বার তাতে হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, হোয়াটসঅ্যাপও ওরা পাঠাতে পারে। এনিথিং যেটা আপনাদের সুবিধা আপনারা করতে পারেন। আর আপনি বালিতে থাকেন, আপনি বললেন, আপনি যদি নিজে চান আপনি এসে আমাদের বেলুর চেম্বারেও দেখা করতে পারেন, যেটা আপনার জন্য সুইটেবল আপনি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু হেল্পলাইনের সাথে যোগাযোগ করুন, ওরা ভালো আপনাকে হেল্প করতে পারবে। একদম। এই যে এই খুব সুন্দর একটি এই যে মেন্টাল বা মানসিকভাবে অনেক সময় আসলে যেই যে কথাটা জিজ্ঞাসা করব ম্যাম, যেটা হলো যে এখনকার যুগে একটা কম্পিটিশনের যুগ এসে গেছে। ছেলে মেয়ে এই যে স্টুডেন্টরা ভীষণভাবে পড়াশোনার প্রতি তাদের এতটা অ্যাটেনশান, যার জন্য খেলাধুলা থেকে অনেকটাই তারা কিন্তু নিজেকে সরিয়ে এনেছে। বা যেটা ম্যাডাম আপনি বললেন যে আমরা অনেক সময় দেখা যায় যে ভীষণ চাপ, পড়াশোনার চাপ, তাতে কি হয় মেন্টাল একটা স্ট্রেস, এটা কতটা দায়ী? এই যে আমাদের প্রচণ্ড আমাদের পড়াশোনার চাপ বা আমাদের একটা ক্যারিয়ার গড়ার চাপ, এই যে চাপ থেকে কিভাবে একটা মানসিকভাবে সে কতটা সমস্যায় আসতে পারে? অ্যাকচুয়ালি এখন এই জিনিসটা খুবই বেশি দেখা যায়। খুব ছোট ছোট বাচ্চাদেরই এত ভারী ব্যাগ ওদের, বা এত বই খাতা ওদের রয়েছে, ওদের যেন কেজি 1 কেজি 2 থেকেই যেন ওদের একটা আলাদা কেরিয়ার গড়ে তোলার একটা প্রেশার ওদের মধ্যে রয়েছে। সত্যি কথা বলতে আমরাও যখন পড়াশোনা করেছি, আমার মনে হয় না যে ক্লাস 5-6 অবধি আমাদের এতটা হেডেক ছিল। আস্তে আস্তে সেই জিনিসগুলো অনেকটা বার্ডেন বাড়ে, কিন্তু এখন একদম যারা নার্সারির বাচ্চারা রয়েছে তাদেরকেও এখন পড়াশোনার অনেক ধরনের বই খাতা এগুলো অ্যাড করতে হচ্ছে। বাচ্চাদের থেকে বেশি কম্পিটিশন বাচ্চাদের যে প্যারেন্টস রয়েছে ওদের মধ্যে। আগে যেটা ছিল যে গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টরা অনেক বেশি ব্রাইট হতো, পড়াশোনায় অনেক ভালো হতো, যেটা আমাদের সময় আমরা দেখেছি। এখন হচ্ছে যে সব বড় বড় স্কুলে দিতে হবে, সেই বড় বড় স্কুলের বড় বড় রকম ব্যাপার। খেলাধুলার জন্য আপনাকে ঘরের ভেতর আউটডোর একটা স্টেডিয়ামের মতো বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা যেরকম আগে বাইরে খেলাধুলা করতাম সেগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। এর থেকে কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু বেশ মেন্টাল স্ট্রেস ওদের মধ্যে চলে আসে। একটা ঘরের মধ্যে বন্দি সারাক্ষণ, ঘরের ভেতরে আপনাকে একটা খেলার মাঠের মতো করে বানিয়ে দেওয়া হচ্ছে। দিস ইজ নট গুড, এটা একদমই ন্যাচারাল নয়। বা যদি নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে তাহলে অন্যান্য বাচ্চাদের সাথে মেলামেশা করার যে ব্যাপারটা সেটাই কিন্তু এখন একদম বন্ধ হয়ে যাচ্ছে। এর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু ওদের যে আপব্রিঙ্গিংটা সেটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, স্ট্রেসফুল হয়ে যায় ওদের মাইন্ডটা একদম ছোটবেলা থেকেই। কেরিয়ার নিয়ে তো চিন্তা করতেই হবে, পড়াশোনা করতে হবে, সবই করতে হবে, কিন্তু তার একটা সময় রয়েছে। ওই নার্সারির বাচ্চাদের বা 4-5-6 বাচ্চাদের এগুলো করার কোনো প্রয়োজন নেই। যেটা প্রয়োজন আছে ওদের সঠিকভাবে খাওয়া দাওয়া করা, খেলাধুলা করা, যাতে ওদের বডি আর মাইন্ড ভালোভাবে যাতে তার গ্রোথ হতে পারে। কম্পিটিশন তো এখন রয়েছেই, অনেক বেশি কম্পিটিশন রয়েছে, তাতেও আপনাকে পার্টিসিপেট করতে হবে, কিন্তু সর্বাগ্রে যেটা আপনার ঠিক রাখতে হবে আপনার বডি আর আপনার মাইন্ড। তো এই যে উনি এখন ফোন করে বললেন 14 বছর মাত্র বয়স, 14 বছর বয়সে আমি আমার নিজের কথাই বলি, আমি শুধুমাত্র স্কুলে যেতাম, খেলাধুলা করতাম আর নাচ গান আবৃত্তি ড্রয়িং এর মধ্যেই কিন্তু আমি থাকতাম। তখন কিন্তু এরকম ধরনের কোনো স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি সেগুলো কী জিনিস আমরা তখন জানতামই না। তো একদম 14 বছরের বাচ্চার যদি এই অবস্থা হয়, সে যখন আস্তে আস্তে আরও বড় হবে তখন কিন্তু তার আরও ট্রমা বেড়ে যাবে। এর জন্য কিন্তু আপনাকে একটু যেটা করা প্রয়োজন অ্যাজ এ গার্জিয়ান আপনাদের, যে একটু খেলাধুলার জন্য অ্যালাউ করা, বাইরে যাওয়ার জন্য অ্যালাউ করা। পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু প্রেশার একদমই দেওয়া চলবে না। একদম। আমরা সত্যি তাই এই যে প্রপার অ্যাডভাইসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ডক্টরদের পরামর্শটা।
তারপর ম্যাডাম কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিলেন যে এই যে আমরা এখন যেমন আমরা ছেলেমেয়েরা যেমন তারা একটা চাপে থাকে, তার সঙ্গে তার থেকে বেশি মনে প্যারেন্টসরা মনে হয় এই ব্যাপারটায় বেশি তাদের একটা কম্পিটিশনের জায়গা তৈরি হয়ে গেছে যে আমার ছেলেকে যদি সে ফার্স্ট হয় তার ফ্রেন্ড, তাহলে তাকেও ফার্স্ট হতে হবে। এই জায়গাটা কম্পিটিশনের একটা জায়গা চলে এসেছে, সেটা কতটা যে স্ট্রেসফুল আমার মনে হয় সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করে দিলেন। অবশ্যই একজন বন্ধু রয়েছে ম্যাডাম, তারপর আমরা অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বিবেক বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? আমি বিবেক বিশ্বাস বলছি, টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে, বলুন কি সমস্যা বলুন। আচ্ছা, আমার বেসিক্যালি সন্ধ্যেবেলার দিক করে মাথার যন্ত্রণা হয়, মানে এটা সব দিনই দেখা যাচ্ছে। আচ্ছা, শুধুমাত্র আপনার সন্ধ্যেতেই এই সমস্যাটা হয়, না রোদে বেরোলেও একটু প্রবলেমটা হয়? না, রোদে বেরোলে এইটা সবসময় সেইভাবে বুঝতে পারি না। হুম। সন্ধ্যের দিক করেই, মানে বিকেল 4:30-5টার দিক করেই এটা শুরু হয়। আচ্ছা, মাথার আপনার কোনো পার্টিকুলার সাইডে ব্যথাটা হচ্ছে, না গোটা মাথায় ব্যথা হচ্ছে আপনার? না, সেইভাবে বোঝা যায় না। পার্টিকুলার কোনো সাইড আপনি বুঝতে পারছেন না, তাই তো? অ্যাসিডিটির কারণে নাকি কিসের জন্য ঠিক বুঝতে পারি না। আচ্ছা, আপনার চোখের পাওয়ার টেস্ট করিয়েছেন কখনো? হ্যাঁ, চোখের পাওয়ার টেস্ট হয়েছে। আপনার চশমা রয়েছে? না, চশমা নেই। বেশ, আপনার যদি চোখের পাওয়ার টেস্ট করা থাকে, যদি আপনার চোখের পাওয়ার ঠিক থাকে, তাহলে তো আপনার অ্যাটলিস্ট চোখের থেকে এই সমস্যাটা আপনার হচ্ছে না। যদি সাইনাসের আপনার প্রবলেম থাকে, যে আপনার ধরুন চট করে ঠান্ডা লেগে যায়, বা আপনার ন্যাজাল ব্লকেজ থাকে, তাহলেও কিন্তু আপনার এই মাথা ব্যথার সমস্যা আসতে পারে। আর যেহেতু আপনি বলছেন পার্টিকুলার আপনার ইভিনিংয়ের টাইমে হচ্ছে, মানে একটা নির্দিষ্ট সময়ে আপনার হচ্ছে, সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার মাইগ্রেনের সমস্যাও কিন্তু হতে পারে। যদিও মাইগ্রেনের একটা ফিচার্স যেটা থাকে যে আপনার একটা পার্টিকুলার সাইডে হবে, মানে আপনার ডান দিকে ব্যথা হচ্ছে তো ডান দিকেই হবে, বাদিকে হচ্ছে তো বাদিকেই হবে, কিন্তু মাইগ্রেনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ও কিন্তু ডিফার করতে পারে। তো আপনার যদি এরকম সমস্যা হচ্ছে যে আপনার প্রত্যেক দিন সেম একটা নির্দিষ্ট সময়ে আপনার মাথা ব্যথা হচ্ছে, একটু আপনাকে বলবো আপনি গরম জলের ভাপ নিন। একটা বাটিতে একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দিয়ে ওই জলটার ভাপটা নেবেন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলি। সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। আপনার যদি সাইনাসের প্রবলেম থাকে সেটাও ক্লিয়ার হবে, প্লাস আপনার মাথা ব্যথার সমস্যাটাও কিন্তু আপনার অনেকটা আপনার ভালো হবে। আর একটু ওই সময়টা যখন আপনার এরকম হেডেক হচ্ছে, চেষ্টা করুন যাতে কোনো হেডেকের জন্য কোনো মেডিসিন আপনাকে না খেতে হয়। একটু রেস্ট করুন আপনি, বা আপনি একটু ওই সময়টা একটু মেডিটেশন যদি করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মাথা ব্যথার সমস্যাটা অনেকটা আপনার কম থাকবে। আর তারপরেও যদি আপনার মনে হয় যে না একটু ট্রিটমেন্টের আপনার প্রয়োজন রয়েছে, আপনি ট্রিটমেন্ট করতে চান, সেটাও আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে করতে পারেন। ধন্যবাদ। অবশ্যই আমরা জানবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এই যে গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পাবেন, আমি সেটা ডিটেলসটা একটু জানিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 14 তারিখ অর্থাৎ আজকে কিন্তু মেচে হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, যিনি আমাদের আজকে গেস্ট ডক্টর। এন ভট্টাচার্যকে পাচ্ছেন মেচেদাতে। এছাড়া বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং হলদিয়াতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। অবশ্যই সেটা আমি ওপেনিং ডেটটাকে আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো। এছাড়া বাঁকুড়াতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, নিউ কোচবিহারে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। শ্যামপুরে আপনারা যে 12 তারিখে ছিলেন, সেটা কিন্তু 25 তারিখে অবশ্যই আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সেদিন ভীষণ সাকসেসফুল হয়েছে 12 তারিখের, আপনারা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং অবশ্যই সাকসেসফুল এই কারণে বলবো যে সেদিনকে কিন্তু প্রচুর পেশেন্টরা এসেছেন এবং ভীষণভাবে তার অ্যাডভাইসগুলো নিয়েছেন, এবং প্রপার ট্রিটমেন্ট সেই সম্বন্ধে তো অবশ্যই আপনারা পেয়েছেন। সেটা বলবো, সেটা কিন্তু 25 তারিখে আবার আপনারা শ্যামপুরে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ক্যানিংয়েও সেটাও কিন্তু ওপেনিং হবে, সেই ডেটটাও আমি মেনশন করে দেবো। ডক্টর বি শর্মাকে সেদিন প্রথম দিনই পেয়ে যাচ্ছেন। এছাড়া জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং ডিব্রুগড়ও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন
ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং দিল্লিতেও কিন্তু আপনারা অবশ্যই, এটাও কিন্তু আপনাদের সুখবর, এবং আগেও যেটি চেম্বার ছিল সেটি কিন্তু 22 তারিখে কিন্তু সেদিন আপনার দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সেটা আগেও যেমন ছিলেন তেমনই সেটা 22 তারিখে আপনাদের 22/2/25 কিন্তু ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আপনারা কিন্তু দিল্লিতে অবশ্যই ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আছেন কিন্তু রায়গঞ্জে আছেন ডক্টর এস ঘোষাল, এছাড়া গঙ্গারামপুরেও কিন্তু ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আরও দুটি জায়গা আমরা জানিয়ে দিচ্ছি, আগরতলাতেও ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। আর আমি অবশ্যই অ্যানাউন্সমেন্ট করে দেবো কোথায় কোথায় ওপেনিং হচ্ছে, সেই জায়গাগুলো আমি জানিয়ে দেবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। বলুন কি সমস্যা, বলুন একটু জোরে বলুন। আমার স্কিনে পিগমেন্টেশনের দাগ হয়েছিল, পিগমেন্টেশনটা চলে গেছে কিন্তু দাগটা এখনো রয়ে গেছে। কোথায় হয়েছিল সেটা আপনার? গালে। গালে পিগমেন্টেশন ছিল, সেটা আপনার চলে গেছে? মিলে গেছে। তাহলে এখন সমস্যাটা কি? মিলছে না। বুঝতে পারলাম না, এখন সমস্যাটা কি হচ্ছে তাহলে? দাগটা রয়ে গেছে। আচ্ছা দেখুন, পিগমেন্টেশন মানেই হচ্ছে কালো কালো ছোপ হওয়া, ঠিক আছে? তো আপনার যদি এই ছোপগুলো থেকে থাকে, সেটা আপনার অলরেডি বলুন যে আপনার পিগমেন্টেশন রয়েছে এখনো, ঠিক আছে? পিগমেন্টেশন মানে হচ্ছে আমাদের যে স্কিনের নর্মাল কালার, তার উপর যদি অন্য কোনো স্কিন কালার হয়, সেটাকে আমরা পিগমেন্টেড স্কিন বলি বা পিগমেন্টেশন বলি, ঠিক আছে? তো সেটা আপনার ইচিং হয়, চুলকায় ওই জায়গাটায়। চুলকানি বেশি হয় না। আচ্ছা, কিন্তু দাগ আপনার রয়ে গেছে এখনো, তাই তো? বেশ, এর জন্য আপনি কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? না, কিছুই করাননি। দেখুন, আপনার ব্যারাকপুর বাড়ি আপনি বললেন, আমি আপনাকে বলবো যে আপনার জন্য আমাদের মধ্যমগ্রাম চেম্বারটা কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার শুক্রবার সেখানে চেম্বার হয় আমাদের। এবার আপনার যেহেতু স্কিনের প্রবলেম, এক্স্যাক্টলি আপনার স্কিনে কি ছিল বা কি আছে সেটা না দেখে আমার এখান থেকে কিছু একটা বলাটা একদমই উচিত হবে না। আপনাকে বলবো যে একটু যদি সম্ভব হয় আমাদের চেম্বারে এসে একবার আপনি একটু দেখা করুন, তাহলে আমরা আপনাকে বেটার বুঝতে পারবো যে আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি কি রয়েছে, বা কি করলে সেটা আপনার জন্য ভালো হবে, কি খাবেন বা কি খাবেন না, সবটাই কিন্তু আমরা আপনাকে সেখানে গাইড করব। তো একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আমাদের চেম্বারে এসে একবার দেখা করবেন। আর এখন আপনি আপাতত কোনো ধরনের কসমেটিক্স জাতীয় জিনিস ব্যবহার করবেন না, সেটা আপনার কিন্তু স্কিনটাকে আরো খারাপ করে দিতে পারে, ঠিক আছে? ধন্যবাদ। আমি অবশ্যই একটু জানিয়ে দিচ্ছি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের যে হেড অফিস কিন্তু আপনারা জানেন মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে, যেটা হলো শোভাবাজার শিফট করে হাতিবাগানে হয়েছে। এছাড়া কিন্তু ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে আপনারা পাচ্ছেন, এবং খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং বেলুড়েও পেয়ে যাচ্ছেন আপনারা চেম্বার। এবং প্রত্যেক দিনের বিভিন্ন ডক্টররা রয়েছেন, সেটা কিন্তু আপনাদের একটু ফোনের মাধ্যমে জেনে নিতে হবে কোন ডাক্তারবাবু কখন আসছেন সেখানে। এবং আরেকটি কথা, যে দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা জানেন। প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন আপনারা। এবং আর যেইগুলো আমরা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, তেমন আগেও আমার করা আছে, সেটা আরেকবার আমি বলে দিচ্ছি। যেটা হলো শ্যামপুরে 25 তারিখে কিন্তু শ্যামপুরে আপনারা কিন্তু পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। এবং 19 তারিখে, সামনে 19 তারিখে কিন্তু গঙ্গাসাগরেও ডক্টর বি শর্মা থাকছেন, গঙ্গাসাগরেও চেম্বারে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। এবং 26/1/25 সেখানেও কিন্তু ক্যানিংয়েও কিন্তু আপনারা ডক্টর বি শর্মা সেখানে থাকছেন। এছাড়া আরও যে প্রশস্ত হয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এটা একটা সুখবর আপনাদের অবশ্যই জানাতেই হয়। এটা আমরা জানাচ্ছি, তবু আরেকবার আমরা জানিয়ে দিচ্ছি সেখানে কোন ডক্টররা আসবেন সেটা আমরা অ্যানাউন্সমেন্টটা পরে করে দিচ্ছি, নেক্সট প্রোগ্রামে আমরা জানিয়ে দেবো। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ এগুলো হলো আপনাদের ওপেনিং হবে, সেই আমরা অবশ্যই ডক্টরদের নামগুলো আমরা মেনশন করে দেবো কোন দিন কোন ডাক্তারবাবু আসছেন। হেল্পিং নাম্বারটা প্লিজ আপনারা দেখুন, টিভি স্ক্রিনে লেখা রয়েছে, অবশ্যই সেটা আপনারা নোট করে নিন। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বিশদভাবে জানতে পারছেন, ডিটেলসটা জেনে যাচ্ছেন যে কোন ডাক্তারবাবু কখন আসছেন, কোথায় আসছেন, আপনার বাড়ির থেকে কত দূর চেম্বার, সব কিছু জানার জন্য আপনারা কিন্তু এই দুটি নাম্বারকে আপনাদের ব্যবহার করতে হবে।
আর যদি কেউ চিকিৎসা করে থাকেন আগে হয়তো প্রিভিয়াস সেই রিপোর্টগুলো প্লিজ কিন্তু আপনারা নিয়ে আসবেন। টেস্ট রিপোর্ট হতে পারে, এক্সরে রিপোর্ট হতে পারে, সেগুলো প্লিজ আপনারা সঙ্গে ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো ম্যাডাম। এই যে এই সময়টা বিশেষ করে এই শীতের প্রকোপে আমাদের স্কিনগুলো কীভাবে ড্রাই হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে ফেটে ফেটে যাচ্ছে, পায়ে যেমন ফুট যেটা হলো পায়ের দিকে, গোড়ালির দিকে অনেক সময় ফেটে যায়। এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে এই শীতের প্রকোপে দেখা যায়। এছাড়া তো আমাদের ডার্ক সার্কেল আছে, স্কিনের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন র্যাশ উঠতে পারে বা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো ভীষণভাবে কিন্তু আমাদেরকে মানে কী বলবো, যে কোনো একটা অকেশান হোক বা যে কোনো কিছুকে নিজেকে প্রেজেন্টেশন করতে গেলে এই সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে নিজের মধ্যে একটা হেজিটেশন হয়, নিজের মধ্যেও একটা ইম্পারকেশন হয়, নিজের মধ্যেও কিন্তু একটা হীনমন্যতার ভাব এসে যায়, নিজেকে আমি কীভাবে প্রেজেন্ট করব। সৌন্দর্যটা অনেকটাই কিন্তু একটু ধোয়াটা করে দেয়। স্কিনের এই যে প্রবলেমগুলো, যাদের অলরেডি স্কিনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের শীতের সময় বা বর্ষাকালে হয়তো স্কিনের সমস্যাগুলো একটু আপনার বেড়ে যাচ্ছে, বা অনেকের ক্ষেত্রে দেখা দেয় যে সারা বছর স্কিনের প্রবলেম কষ্ট দিচ্ছে, কিন্তু শীতের সময় কিন্তু একটু সেটা মানে কম থাকে, দমে থাকে সেটা। তো যাদের স্কিনের প্রবলেম রয়েছে তাদেরকে আমি বলবো যে শীতের সময়টায় আপনাদের কিন্তু আলাদাভাবে স্কিনকে নিয়ে একটু যত্ন করতে হবে। যত্ন করা ইন দ্যাট সেন্স নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ময়শ্চারাইজ একটু ভালো করে করা, কারণ স্কিন আমাদের শীতের সময় যথেষ্ট ড্রাই হয়ে যায়। প্রত্যেকের ক্ষেত্রেই সেটা হয়, যাদের খুব অয়েলি স্কিন তাদেরও দেখবেন যে একটু ড্রাই হচ্ছে স্কিনটা। তো এই স্কিন যখন ড্রাই হয়ে যায় তখন আমাদের স্কিনের মধ্যে ক্র্যাক চলে আসে। সেটা যেরকম আপনার পায়ে হয় সেটা দেখবেন আপনার হাতে বা আপনার মুখেও আপনার হতে পারে যে ক্র্যাক হয়ে যাচ্ছে, তার থেকে আপনার জ্বালা হওয়া বা সেখানে আপনার একটু ইচিং হওয়া, এই সমস্যাগুলোও কিন্তু চলে আসে। তো তার জন্য প্রপার ময়শ্চারাইজেশনের প্রয়োজন রয়েছে, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তো অবশ্যই প্রয়োজন রয়েছে। এছাড়া আপনার যদি আপনাকে মেকআপ ব্যবহার করতে হচ্ছে, চেষ্টা করুন আপনার কাজ হয়ে গেলে সাথে সাথে সেই মেকআপটাকে রিমুভ করার। মেকআপ যদি আপনাকে ব্যবহার করতে হয়, যে আপনি রেগুলার বেসিসে আপনাকে ব্যবহার করতে হচ্ছে, ভালো কোনো অর্গানিক বা হার্বাল মেকআপ যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করুন, রাদার দেন আপনার যেগুলো কেমিক্যাল দেওয়া রয়েছে প্রচুর পরিমাণে সেগুলোর থেকে। আর একটু আপনার স্কিনের জন্য কিন্তু আপনার খাওয়া দাওয়াটাও কিন্তু আপনার খুব ম্যাটার করে। আপনি যা খাবেন সেটাই কিন্তু আপনার স্কিনের মধ্যে দেখা দেবে। আপনি ভাজাভুজি খেলে ভাজাভুজির মতো স্কিন হবে আপনার। যদি আপনি একটু পর্যাপ্ত পরিমাণ জল খান, ফ্রুটস ইনটেক বেশি করে করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি সতেজ লাগবে আপনার স্কিন। একদম, আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, পাপিয়া দাস বলছি। বলুন পাপিয়াদি, বলুন কি সমস্যা? আমার ঘাড় যন্ত্রণা করছে। কোথা থেকে বলছেন? খড়গপুর থেকে। আচ্ছা, বয়স কত? বয়স 30। আচ্ছা, শুনুন ম্যাডাম। ঘাড় ব্যথা কি আপনার অনেক দিন ধরে ছিল, না এই জাস্ট এখন ঘাড় ব্যথা হচ্ছে? এই ইদানিং 15 দিন হলো। আচ্ছা, তো আপনার এই যে ঘাড়ে ব্যথার সমস্যাটার জন্য আপনি একটু বালিশ ছাড়া ঘুমান, বা একদম পাতলা বালিশে আপনি ঘুমাবেন। আর যদি আপনার এই ব্যথাটা যদি আরও আপনার, এখন আপনি বলেন অলরেডি 15-20 দিনের মতো হয়ে গেছে, এমন যদি আরও আপনার 1 সপ্তাহ 10 দিন এরকম যদি ব্যথা আপনার চলতেই থাকে, তাহলে কিন্তু আপনাকে একটু ঘাড়ের এক্সরে করতে হবে, কারণ আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে ওই সমস্যা আসতে পারে। আপাতত আপনি ঘাড় নিচু করে কোনো কাজ আপনি করবেন না। যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু শুকনো গরম সেক দিন, একটু গরম সেক দিলে আপনি একটু আরাম পাবেন। এই জিনিসগুলো আপনি আপাতত একটু করুন। আর খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, যদি আপনি মনে করেন যে না একটু আপনার সেটা দেখানোর প্রয়োজন রয়েছে, আপনি এসে আমাদের চেম্বারেও দেখা করতে পারেন। আপাতত আমি আপনাকে যেটুকু বললাম আপনি সেটুকু করুন, করে আপনি দেখুন কেমন থাকছেন। কিন্তু আবারও আমি বলবো যে যদি এরকম হয়ে যায় আরও 7 দিন আপনার ব্যথাটা রয়ে গেল, একটু কিন্তু আপনার ঘাড়ের এক্সরে করাতে হবে একবার। একদম, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই দুটি ফোন নাম্বার কিন্তু আপনাদের নোট করতে হবে। আরেকবার আমি হেল্পিং নাম্বারটা বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু আরেকটি নাম্বার 9830235537। আমরা এবার কিন্তু একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা কতটা উপকৃত হয়েছেন। বিভিন্ন রোগ নিয়ে দূর দূর প্রান্ত থেকে যারা এসেছেন, কাছের দূরের বন্ধুরা এসে কতটা তারা আনন্দিত, উচ্ছ্বসিত এবং নির্মল হাসি আমরা দেখব। অবশ্যই তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি ক্লিপিংসের মাধ্যমে। সঙ্গে থাকুন, আবার আমরা ফিরে আসবো আলোচনা নিয়ে। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ।
তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বলল আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। হুম। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি। ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। আচ্ছা। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা। আগে মলম লাগাতাম, হ্যাঁ, হ্যাঁ। মলম লাগলে সবাই বলতো কমে যাবে। তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সংস্থা কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানা রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেকই পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আপনারা অবশ্যই দেখলেন যে এদের বাইট, এদের কথা, এদের বক্তব্যগুলো, তারা কতটা প্রাণবন্ত এখন। সত্যিই তাই। এখন একটা নতুন জীবন যখন মানুষ পায়, তার মধ্যে সত্যি সেই একটা কি হয়, তখন তার মধ্যে কিভাবে সে নিজেকে এক্সপ্রেস করবে, কিভাবে সে নিজেকে বলবে যে আমি সুস্থ হয়ে গেছি, আমি সবল হয়ে গেছি, আমি সতেজ। সত্যি
এইভাবেই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রত্যেকটি ডক্টরের তাদের এই যে প্রপার ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু তারা একটা সুস্থ জীবন ফিরে পেয়েছেন। এইভাবেই কিন্তু আমরা ছোট ছোট কিছু ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরি। এটা তো হয়তো জাস্ট ফর এক্সাম্পল বলবো 2-3-4টে, কিন্তু এই রকমই অসংখ্য মানুষরা আসছেন, বিভিন্ন ট্রিটমেন্ট তারা কিন্তু ডক্টররা করছেন, করে কিন্তু ভীষণভাবে তারা উপকৃত হচ্ছেন। এটাই হলো সাকসেসফুল ডক্টর, তারা আমরা বলবো অবশ্যই। সেইটাই বলার বিষয়, সেই চ্যালেঞ্জিং নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টরকে আমরা আমাদের তরফ থেকে জানাই একেবারে কি বলবো, একেবারে কৃতজ্ঞতা। তাদেরকে এত সুন্দরভাবে তাদের প্রপার ট্রিটমেন্ট আন্তরিকভাবে ভীষণভাবে তারা কিন্তু করছেন এবং ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি নিবেদিতা দাস বলছি টালিগঞ্জ থেকে। আচ্ছা বলুন নিবেদিতা, বলুন কি সমস্যা? হ্যাঁ, আসলে গত 2 মাস ধরে আমার ভীষণ চুল পড়া বেড়েছে। আচ্ছা, হেয়ার কোনো গ্রোথ নেই, রিগ্রোথ নেই। বয়স কত? 25। আচ্ছা শুনুন, আচ্ছা, আপনার এই চুল পড়ার সমস্যার জন্য কোনো ট্রিটমেন্ট চলছে এখন? না, কোনো ট্রিটমেন্টই করছেন না? কোনো টেস্ট কিছু করিয়েছেন আপনার? না, কোনো টেস্ট করানো হয়নি। আচ্ছা, প্রথমত আপনার যেটা করার প্রয়োজন রয়েছে, আপনাকে দুটো ব্লাড টেস্ট করতে হবে। একটা আপনার লিভার ফাংশন টেস্ট করতে হবে, আর আপনার থাইরয়েড টেস্টটা অবশ্যই করতে হবে। তার সাথে থাইরয়েড টেস্ট 1 মাস আগেই হয়েছে এবং লিভার ফাংশন টেস্টও হয়েছে, দুটোই নরমাল। আচ্ছা, আর একটু আপনার আইজি টেস্টও কিন্তু করতে হবে, ঠিক আছে? যেটা আপনার অ্যালার্জি টেস্ট রয়েছে, আইজি অনেক বেশি, প্রায় 2200 সামথিং। বাবা, আর এই রিপোর্টগুলো কবে করা হয়েছে আপনার? এগুলো বেশ কয়েকদিন আগেরই। তো আইজিটা বেড়েছে এটা আমি বুঝতে পারছি, কারণ ইদানিং একটু শ্বাসকষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। বেশ, তাহলে আপনার যদি আইজিটা বাড়া থাকে সেটাও একটা আপনার হেয়ার ফলের একটা রিজন হতে পারে। এবার আপনার যে হেয়ার ফলিকল সহ যদি আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আপনার হেয়ার গ্রোথ হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে। কিন্তু যদি আপনার এমনিতেই হেয়ার ফল হচ্ছে, ফলিকল সহ নয়, তাহলে কিন্তু সেখানে আপনার হেয়ার গ্রোথ অবশ্যই হবে। আর প্রত্যেক দিন আমাদের মোরলেস 100টার মতো হেয়ার ফল যদি হয়, সেটা কিন্তু নর্মাল। কিন্তু সেই জায়গায় আপনার আবার কিন্তু মানে হেয়ার গ্রোথ হওয়ার কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। অ্যাটলিস্ট 60 to 70 আপনার চুল আবার নতুন করে হবে। যদি সেটা না হয়, তাহলে কিন্তু সেখানে আপনার আস্তে আস্তে একটা বল্ডনেস চলে আসবে, মানে ওই জায়গাটা আস্তে আস্তে আপনার হেয়ার ফল হয়ে খালি হতে থাকবে জায়গাটা। একটু আপনাকে বলবো যে আপনি যখন বাইরে বেরোবেন, চেষ্টা করুন যে আপনার মাথায় একটু কাভার আপ করে বার হওয়ার জন্য কটনের কোনো কাপড় দিয়ে একটু আপনার স্ক্যাল্প, আপনার চুল, সেটাকে আপনি কাভার করে আপনি বেরোন, যাতে ধুলোবালি থেকে আপনার হেয়ার ফলের সমস্যাটা না বেড়ে যায়। আর স্ক্যাল্প আপনাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তার জন্য আপনি কোনো মাইল্ড বা হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন। আর আপনি টলিগঞ্জ থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের কালীঘাট ল্যান্সডাউনের চেম্বার কাছাকাছি হতে পারে। প্রত্যেক মঙ্গলবার আর বৃহস্পতিবার আমাদের সেখানে চেম্বার হয়। যে রিপোর্টসগুলো আপনার করা রয়েছে, সেই রিপোর্টসগুলো অবশ্যই সাথে নিয়ে আসুন। আর একটু আপনার দেখার প্রয়োজন রয়েছে যে আপনার মাথায় ফলিকলগুলো আছে কিনা, না ফলিকল সহ আপনার হেয়ার ফল হচ্ছে। সেখানে আপনার ডার্মা রোলার করার জায়গায় রয়েছে একটা ট্রিটমেন্ট, সেটা মেডিকেশনের পাশাপাশি ডার্মা রোলার বলে একটি ট্রিটমেন্ট রয়েছে, সেখান থেকেও ডার্মা রোলার দিয়ে ট্রাই করেছিলাম। আসলে গত 2 বছর আগে আমার প্রচন্ড হেয়ার ফল হয়েছিল কোভিড এর পরে, তখন আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম। আচ্ছা, করার পর মিনক্সিডিল লাগিয়েছিলাম এন্ড কিছু নরমাল ট্রিটমেন্টের থেকে ঠিকঠাক হয়ে গিয়েছিল। দেন ডার্মা রোলার আমি ইউজ করছিলাম। ডার্মা রোলার আপনি নিজে করেছেন? আমি নিজে করেছিলাম। একদমই উচিত নয়। আপনি যদি তার প্রসিজার জানেন দেন ইটস ওকে, কিন্তু প্রসিজার না জানলে উইদাউট এনি এক্সপার্ট হ্যান্ড ডার্মা রোলার কিন্তু ইউজ করা একদমই ঠিক নয়। কারণ সেখানে আপনার যদি প্রফিউজ ব্লিডিং হয়, তারপর কিন্তু আপনি সেটাকে স্টপ করতে পারবেন না, কারণ এই স্কিনগুলো খুব হালকা হয় আমাদের, ঠিক আছে? তো একটু মিনিমাম একটা নিডল আমি ইউজ করেছিলাম। কি জিনিস? ডার্মা রোলারের নিডল থাকে না 2.5 সামথিং বা আরো বা কম কিছু, মানে ছোট নিডলের। সেরকম ভাবে করলে হবে না আপনার, ঠিক আছে? আপনাকে একটু প্রপার ওয়েতে সেটা করার প্রয়োজন রয়েছে। কারণ আমি এখনো আপনাকে একটাই কথা বলবো যে এক্সপার্ট হ্যান্ড ছাড়া নিজে থেকে করাটা একদমই উচিত নয়। আপনি প্রসিজার জানলে দ্যাটস ডিফারেন্ট স্টোরি, কিন্তু আপনি যদি না জানেন তাহলে সেরকম ভাবে করলে কিন্তু আপনার কোনো লাভ তো আপনার হবেই না, আপনার আরো ক্ষতি হতে পারে, কারণ সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে আপনার। তো একটু যদি আপনি আসতে পারেন খুব ভালো হবে, কারণ আমাদের অ্যাস্থেটিক চেম্বারও রয়েছে ওখানে। সেখানে আপনার যদি অন্য ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেটাও আপনাকে কিন্তু সাজেস্ট করা হবে। আর যে আপনি মেডিসিন বলেন আপনি
আপনি ইউজ করেছেন সেটা আপনার হয়তো সাময়িক আপনার চুলের জন্য ভালো হতে পারে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেটা থেকেও আপনার কোনো অ্যাজ সাচ ফ্রুটফুল কোনো রেজাল্ট হবে না। একটা প্রপার সলিউশনের আপনার প্রয়োজন রয়েছে। তার জন্য আমি যেটা বললাম, আইজি লেভেলও আপনার দায়ী, আগে সেটাকেও কম করতে হবে। আপনার ইন্টারনালি আপনি যদি সুস্থ না হন, এক্সটার্নালি আপনি যত ধরনের তেল, সাবান, শ্যাম্পু যাই ব্যবহার করুন, যাই মেডিসিন দিন, কোনোটাতেই কিন্তু কোনো কাজ হবে না। ঠিক আছে? থ্যাংক ইউ ডক্টর। ধন্যবাদ। তার জন্য অবশ্যই দুটি নাম্বার রয়েছে, আপনারা নোট করে নিন, এবং অবশ্যই ডক্টরদের পরামর্শ অনুযায়ী আমার মনে হয় ট্রিটমেন্টটা নিজের হাতে নেবেন না, কারণ ডক্টররা রয়েছেন যখন, তাদের পরামর্শ নিয়ে চলুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক CMO N ভট্টাচার্য। আমরা এবার একটা আলোচনা আমরা ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি সৈকত ব্যানার্জি বলছি, শ্রীরামপুর হুগলি থেকে। বলুন সৈকত বাবু, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে রাতে ঘুম কম হয়। কি কাজ করেন আপনি? আমি তবলা বাজাই। আচ্ছা, মানে আপনাকে রাত জেগে কোনো কাজ করতে হয় না তো? রাতে ধরুন কখনো কখনো একটু মিউজিক নিয়ে বসলাম, একটু বাজাতে বসলাম, তো ধরুন প্যাক আপ করে যখন একটার সময় ঘুমোতে গেলাম, আবার দুটোয় ঘুম ভেঙে গেল। আচ্ছা, আর দেখুন আপনার কিন্তু একটুখানি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আর আপনার যে কাজটা আপনি করছেন সেটা আপনি যদি রাত্রিবেলা করতে হয় সেটা তো আমি বারণ করতে পারবো না যে আপনি করবেন না, কিন্তু তার জন্য কিন্তু আপনার স্লিপ সাইকেলটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আপনি প্রত্যেক দিন 11টা-12টার সময় ঘুমোচ্ছেন, কখনো আপনার প্রোগ্রাম থাকলে আপনার বাড়ি ফিরতে ফিরতে 1টা-2টো হয়ে যাচ্ছে, তাহলে আপনার স্লিপ সাইকেলটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আপনার ঘুমের একটু ব্যাঘাত হতে পারে। ঠিক আছে? আর প্রত্যেক দিন আপনাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে রাখতে হবে, মানে এক্সারসাইজ করা, যোগা, প্রাণায়াম করা, যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনাকে কিন্তু করতে হবে একটু প্রত্যেক দিন। বেশি নয়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিজের জন্য বার করুন, ওই সময়টায় এই কাজগুলো কিন্তু আপনাকে একটু করতে হবে। ঠিক আছে? এগুলো আপনি একটু আপনার ডে টু ডে লাইফস্টাইলের মধ্যে অ্যাড করুন। আর তারপরও যদি মনে হয় যে না আপনার ঘুমের সমস্যাটা আপনার রয়েই গেছে, আমাদের আয়ুর্বেদে পঞ্চকর্মা থেরাপিতে খুব সুন্দর একটি চিকিৎসা রয়েছে যেটাকে আমরা শিরোধারা বলে থাকি। এই শিরোধারা থেকে কিন্তু আপনার ইনসোমিনিয়ার সমস্যা বা আপনার ল্যাক অফ স্লিপ, বা আপনার যদি ডিস্টার্ব স্লিপ হয় যে আপনি ঘুমোচ্ছেন কিন্তু কিছুক্ষণ পর বারে বারে আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে, সেগুলোও কিন্তু আপনার ঠিক হতে পারে। তো একটু আপনার যোগাযোগ করার প্রয়োজন রয়েছে। আপনি আগে আপনার একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার একটু ডে টু ডে যে আপনার রুটিন রয়েছে সেটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। আর তারপরেও যদি মনে হয় যে না আপনার সমস্যাটা একই রকমভাবে রয়ে গেছে, ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু বলবো যে আপনাকে কিন্তু একটু আমাদের চেম্বারে এসে একবার দেখা করতে হবে। ধন্যবাদ। আমরা এবার একটি ডিজিজ নিয়ে আলোচনা করব, যদিও খুব কঠিন সেই মানে ওয়ার্ডটি, স্কোয়ামাস সেল কার্সিনোমা। ম্যাডাম, এই রোগটি মানে বলাটা খুবই কঠিন, রোগটি সম্পর্কে কতটা কঠিন আমরা জানব? রোগটি তো অবশ্যই কঠিন, কারণ স্কোয়ামাস সেল কার্সিনোমা, যারা আপনারা জানেন কার্সিনোমা মানে হচ্ছে আমাদের বডির মধ্যে ক্যান্সার হওয়ার একটা সমস্যা। স্কোয়ামাস সেল মানে আমাদের শরীরের মধ্যে যে সেল বা কোষ যেগুলো রয়েছে, প্রত্যেকটা কোষের এরকম আলাদা আলাদা নাম রয়েছে। তো এরকম স্কোয়ামাস সেল যেগুলো রয়েছে আমাদের শরীরের মধ্যে, বা স্কোয়ামাস যে কোষগুলো রয়েছে তার মধ্যে যখন ক্যান্সার আক্রান্ত হচ্ছে সেটাকে আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি। আমাদের শরীরের মধ্যে অনেকগুলো কোষ রয়েছে, সেল রয়েছে। এই যে সেলগুলো, সেগুলো ক্যান্সার যখন হচ্ছে তখন সেগুলো মাল্টিপ্লাই আকারে সেগুলো কিন্তু বাড়ছে, মানে দ্বিগুণ আকারে বাড়ছে। আপনার আজকে আপনার 1টা থেকে 2টো, কালকে 2টো থেকে 4টে, তারপর দিন কিন্তু 4টে থেকে 16টা হয়ে যাবে। 4টে থেকে কিন্তু আবার 8টা হবে না, 4টে থেকে একদম ডাইরেক্ট 16টা হয়ে যাচ্ছে, মানে মাল্টিপ্লাই ভাবে কিন্তু সেটা বাড়ছে। আমাদের সম্পূর্ণ শরীরে স্টার্টিং ফ্রম আওয়ার ফেস, মানে আমাদের মুখের থেকে শুরু করে একদম পায়ে পর্যন্ত আমাদের সম্পূর্ণ শরীরটা কিন্তু কোষ বা সেল দিয়ে গঠিত। তো এই স্কোয়ামাস সেল কার্সিনোমা আপনার সারা শরীরের যে কোনো জায়গায় কিন্তু হতে পারে। একদম, আমরা আলোচনা অবশ্যই ফিরবো এই রোগটি সম্পর্কে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি আশিস দাস কথা বলছি, পাঁশকুড়া থেকে। আচ্ছা, বলুন আশিস বাবু, কি সমস্যা বলুন। সমস্যা বলতে মাথার চুল পেকে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? বয়স 35। শুনুন, বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? মোটামুটি। বা কোনো নেশা করেন? না, নেশা বলতে ওই সিগারেটটা খাই।
সেটাই। আর প্রথমত আপনার যে বাইরে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটাকে একটু কাট ডাউন করতে হবে, সেটাকে একটু বন্ধ করতে হবে আপনার। আর যদি বাইরে একদম আপনাকে খেতেই হয়, যে না আপনার কাছে কোনো অপশন নেই, বাইরে খেতেই হবে, তার জন্য একটু আপনাকে বলবো যে আপনি হেলদি ডায়েট চুজ করুন। কারণ যেরকম আপনি ভাজাভুজি খাবার পাবেন সেরকম আপনি স্টিম জাতীয় খাবারও পাবেন। একটু হেলদি ডায়েট চুজ করার একটু চেষ্টা করুন। স্মোকিং কুইট করতে হবে, সে তার জন্য কিন্তু আপনার এই গ্রেইং অফ হেয়ারের সমস্যাটা আসতে পারে। একটু আপনার লিভার ফাংশন টেস্ট একবার করান। আপনার যদি এলএফটিতে প্রবলেম থাকে তাহলেও কিন্তু আপনার মানে লিভারের সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু আপনার এই গ্রেইং অফ হেয়ার আপনার এরকম কম বয়সেও কিন্তু আপনার আসতে পারে। কোনো ধরনের কালার আপনি ইউজ করবেন না। যদি আপনার প্রয়োজন হয় আপনি যেগুলো হার্বাল হেনা যেগুলো রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। কোনো ধরনের কালার কিন্তু একদমই ইউজ করবেন না। সেই কালারের মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে, অ্যামোনিয়া যেটা রয়েছে, সেটাও কিন্তু আপনার চুলকে নষ্ট করতে পারে। একটু আপনার কিন্তু মানে ডায়েটটাকে একটু চেঞ্জ করতে হবে। আর আমি স্মোকিং কুইট করতে বলেছি, আজকে আমি বললেই কালকে আপনি ছেড়ে দেবেন না, সেটাও আপনি জানেন খুব ভালো করে। তো আস্তে আস্তে সেটাকে কম করে তারপর কিন্তু সেটা আপনাকে ছাড়তে হবে। আর নাহলে কিন্তু আপনার এই গ্রেইং অফ হেয়ারের সমস্যা আরও বেশি আপনার বেড়ে যাবে, কমবে তো নাই, আরও বেশি কিন্তু বেড়ে যাবে। একটু নিজের প্রতি একটু খেয়াল করতে হবে আপনাকে, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম। যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা সিমটমগুলো আমরা একটু জানবো। সিমটম আপনার ধরুন স্কিনের ওপরে, আমাদের স্কিনে তো 7খানা লেয়ার রয়েছে, একদম স্কিনের ওপরের লেয়ারের মধ্যে আপনি দেখবেন যে কোনো হয়তো প্যাচেস, মানে একটা আপনার ছোপ মতো হলো, সেখান থেকে সেটা আস্তে আস্তে একটা ফ্ল্যাট বাম্প, মানে আপনার ধরুন যদি কোনো ধরনের আপনার ইচিং হলে যেরকম একটা ফ্ল্যাট বাম্প মতো একটা হয়, একটা উঁচু ঢিবির মতো হয়ে আছে, সেরকম আপনার হতে পারে। বা আপনার হয়তো কোনো স্কিনের অংশতে আপনি দেখছেন যে এই জায়গাটা আপনার হঠাৎ করে এই কালারটা আপনার চেঞ্জেস হচ্ছে। তো বেসিক্যালি এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার মেইন যেটা কারণ সেটা হচ্ছে ইউভি রে, আলট্রাভায়োলেট রে, যেটা মূল আসে আমাদের সূর্যালোক থেকে, সূর্য রশ্মি থেকে আমাদের ইউভি রে বেশি পরিমাণে আসে। এছাড়াও যেগুলো ইউভি রে যুক্ত যে লাইট যেগুলো রয়েছে, আপনার যদি বেশি এক্সপোজ হন ইউভি রে, তাহলে কিন্তু আপনার এরকম স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার মতো সম্ভাবনা হতে পারে। একদম, আমরা জানবো অবশ্যই, আরো অনেক ডিটেলসটা আমরা নেব ম্যাডামের কাছ থেকে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? বুঝলাম না। বাঁ পাটা হাঁটুতে ব্যথা। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি কাছেরাপাড়া থেকে। কাছেরাপাড়া থেকে, আচ্ছা আচ্ছা, বলুন। সাইকেল চালালে মানে বেশি চাপ দিতে পারি না বাঁ পাটা, আর সিঁড়িতে উঠতে গেলে ব্যথা করে। সিঁড়িতে তো উঠি না। এজ কত, বয়স কত? আমার ওই ধরে নেন না 56-57। হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন আপনি? আমি এসআই হসপিটালে দেখিয়েছিলাম একবার। সে ঠিক আছে, হাঁটুর কোনো ছবি হয়েছিল আপনার, এক্সরে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সরে হয়েছিল। আচ্ছা, আর সেই এক্সরেতে কোনো সমস্যা ধরা পড়েছে আপনার? সমস্যা ধরা পড়েছে যে বলছে জেলি শুকিয়ে গেছে। আচ্ছা, মানে অল্প। আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, যেটাকে আমরা আয়ুর্বেদে সন্ধিবাত বলে থাকি। তো তার জন্যই আপনার যে ফ্লুইড, আমাদের হাঁটুর মাঝখানে যে ফ্লুইড যেটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আপনার ড্রাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে কি হবে, আপনার হাঁটুর যে দুটো হাড় রয়েছে একসাথে এসে আপনার এরকমভাবে জুড়ে যাবে, সেটে যাবে একটা একটার সাথে। বেসিক্যালি এরকম ফাঁকা গ্যাপিং থাকে, তার মাঝখানেই ফ্লুইডটা থাকে। এবার কি হবে, আপনার হাঁটু দুটো একসাথে এসে জুড়ে যাবে। এবার আপনি যখন পা ভাঁজ করবেন, সিঁড়ি ওঠানামা করবেন বা পা ভাঁজ করে বসবেন, সাইকেল চালাবেন, তখন আপনার হাড়গুলো কিন্তু বারে বারে ঘষা খেতে থাকবে। ঘষা খেয়ে খেয়ে কিন্তু হাড়গুলো আপনার একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনার এখন যেটা করার প্রয়োজন রয়েছে, পা ভাঁজ করে বসা আপনার একদমই চলবে না। সিঁড়ি ওঠানামা করা বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি চলাফেরা করা, এগুলো আপনার একদমই চলবে না। সাইক্লিংটা এখন কিন্তু আপনাকে একটু বন্ধ রাখতে হবে, নয়তো আরও কিন্তু আপনার হাঁটুর ক্ষতিটা বেশি হবে। একটু আমি তো কাজ করি, ড্রাইভিং করি, বুঝলেন তো। আচ্ছা, আমি তো ক্লাচ এই বাঁ পা দিয়ে তো টিপতে হয়। সেইটা তো করতেই হবে আপনাকে। যদি আপনার কাজ আপনি বন্ধ করেন তাহলে আপনি খাবেন কি? এইটুকু কাজ তো আপনাকে করতেই হবে। আপনি তার জন্য আপনাকে, যদি আপনার নি ক্যাপ থাকে আপনি নি ক্যাপ পরতে পারেন, কিন্তু নি ক্যাপ পরলে এরকম নয় যে নি ক্যাপ পরলে আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে বা আপনার রোগটা আপনার সেরে যাবে। নি ক্যাপ পরার মানে হচ্ছে আপনার যে হাঁটুটাকে একটা পার্টিকুলার ভাবে ধরে রাখার জন্য নি ক্যাপটা পরা, যাতে পজিশনটা বা পশ্চারটা যাতে ঠিক থাকে। নয়তো আপনার যে কোনো সময় ধরুন হাঁটুটা যদি আপনার লক
হয়ে যায় বা ঘুরে যায়, তখন কিন্তু আপনার আরও বেশি সমস্যা বাড়বে। একটু আপনার চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। আপনি কাঁচরাপাড়া থেকে ফোন করছেন, আমাদের মধ্যমগ্রাম চেম্বার রয়েছে, কৃষ্ণনগরও চেম্বার রয়েছে, যেটা আপনার কাছাকাছি, যেটা আপনার সুবিধে আপনি সেখানে এসে আমাদের সাথে দেখা করতে পারেন। শুধুমাত্র আসার সময় আপনার হাঁটুর এক্সরে রিপোর্টটা নিয়ে আসবেন, আর এতদিন পর্যন্ত যা চিকিৎসা করেছেন সেগুলো একটু সাথে নিয়ে আসবেন। আর এখন আপনি আপাতত একটু গরম সেক দিন, শুকনো গরম সেক দিন হাঁটুতে যেখানে আপনার ব্যথা হচ্ছে। আর তারপর কি করতে হবে, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, কি খাবেন বা কি খাবেন না, সেটা সবটাই আমরা আপনাকে বলবো। ধন্যবাদ। আমি একবার একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন আমি শিডিউলটা জানিয়ে দিচ্ছি। আপনারা হেরিয়াতে পেয়ে যাচ্ছেন, ডক্টর এ হালদারকে পাচ্ছেন অবশ্যই 14 তারিখ, আজকেই পেয়ে যাচ্ছেন। এছাড়া মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। অবশ্য ওপেনিং ডেটটা আমি মেনশন করে দেবো। বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, নিউ কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। 25 তারিখ শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন সেদিনকেই ডক্টর বি শর্মা। এবং খড়গপুরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর। এছাড়া শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, ক্যানিংয়েও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। ডেটটা আমি অবশ্যই মেনশন করে দেবো। ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ওপেনিং ডেটটা আমি অবশ্যই মেনশন করে দেবো। এছাড়া জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দিল্লিতেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লিতে পাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। 22 তারিখে পেয়ে যাচ্ছেন, 22 তারিখ 22/2/25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং গঙ্গারামপুরেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আরও যে দুটি জায়গা আমি বলে দিচ্ছি, অবশ্যই আগরতলাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং শিলচরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা মেনশন করে দিলাম। এছাড়া আপনারা তো জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে প্রত্যেক দিনই বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু শোভাবাজার, সেটা শিফট করে কিন্তু হাতিবাগানে হয়েছে চেম্বার, সেটা আপনারা অনেকটাই জানেন, অবগত অবশ্যই, তবু আমি একবার মেনশন করে দিলাম। এছাড়া কিন্তু ল্যান্সডাউন, যেটা হলো দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন বন্ধুরা, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে কিন্তু বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন সেদিনকে। অবশ্যই সেটা হলো বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে। আর আমি এবার মেনশন করে দিচ্ছি কোথায় কোথায় ওপেনিং হচ্ছে। ওপেনিং অলরেডি মানে যেই 3 জায়গা হয়েছে, এক জায়গা অলরেডি কিন্তু 12 তারিখে কিন্তু শ্যামপুরে, যেটা সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পেয়েছেন, ভীষণ সাকসেসফুল সেই দিনটি বলবো, সেটাই কিন্তু আরেকটি দিন পাওয়া গেছে, সেটা কিন্তু 22 তারিখেও কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সেদিনই 22 তারিখ শ্যামপুরে পাচ্ছেন, আবার নেক্সট আর কি 25 তারিখে পাচ্ছেন আপনারা কিন্তু ডক্টর বি শর্মাকে শ্যামপুরে। এছাড়া আরও যে দুটি দিন 19-1-25 অর্থাৎ 19 তারিখে গঙ্গাসাগরে পাচ্ছেন, সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং 26-1-25 ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, সেখানেও কিন্তু বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়াও কিন্তু আরও যে 3 জায়গা, সেটা হলো পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এগুলো হলো প্রশস্ত হচ্ছে, সেগুলো আমরা ডেটগুলো অবশ্যই আপনাদের নেক্সট প্রোগ্রামে আপনাদের আমরা বলে দেবো। আর ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, হেল্পিং নাম্বার বলে লেখা 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু বিশদভাবে জেনে যাচ্ছেন, এবং যদি কোনো কোথাও চিকিৎসা করে থাকেন সেটা প্লিজ আপনার টেস্ট রিপোর্টগুলো কিন্তু সঙ্গে ক্যারি করবেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বেলঘরিয়া থেকে রুনা দাস বলছি। বলুন কি সমস্যা রুনা, বলুন। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে খুব স্পন্ডিলাইসিসে ভুগছি আর কি, ল্যাম্বার্ট এবং সার্ভাইকাল দুটোই। এজ কত, বয়স কত? আমার 28।
আচ্ছা, তো এর তো আপনি চিকিৎসা নিশ্চয়ই করিয়েছেন এতদিন? হ্যাঁ, চিকিৎসা চলছে, কিন্তু আমি উপকার বিশেষ পাচ্ছি না। আচ্ছা, তো দেখুন, আপনার যদি আপনি কোনো ট্রিটমেন্ট করছেন তাতে যদি আপনি কোনো রেসপন্ড না পান, আমি আপনাকে বলবো যে সেই ট্রিটমেন্টটাকে আপনি সেখানেই বন্ধ করে দিন। কারণ আপনার সামান্য ধরুন ব্যথার ওষুধ খেয়ে ব্যথাকে কমিয়ে রেখে তো কোনো লাভ নেই, বা আপনার কোনো ধরনের ট্র্যাকশন করেও সেখানে কোনো ধরনের কোনো লাভ নেই। আপনি আপনার ট্রিটমেন্টটাকে সেখানেই বন্ধ করে দিন, সেটা আপনার জন্য ভালো হবে। এবার ট্রিটমেন্ট বন্ধ করে আপনি কি করবেন? ঘরে বসে থাকলে তো আপনার রোগ সারবে না। একটু আপনাকে যেটা করতে হবে, আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে সেগুলো আপনি সাথে করে নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার জন্য সুবিধে হচ্ছে সেখানে এসে একবার দেখা করুন। তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করবেন। যেহেতু আপনার কোমর আর ঘাড় দুটোই আপনার এফেক্টেড রয়েছে, আস্তে আস্তে কিন্তু আপনি দেখবেন যে আপনার ঘাড়ের থেকে আপনার হাতের দিকে আপনার ব্যথাটা ছড়াচ্ছে, বা হাতে আপনার ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো আসছে। কোমর থেকে আপনার পায়ের দিকে কিন্তু দেখবেন হয়তো ব্যথা হচ্ছে বা অবশ হয়ে থাকছে, আপনার ঝিঝি ধরছে, আপনার এরকম প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাগুলো যাতে আরও গুরুতর না হয়ে যায়, যেহেতু আপনার অনেক দিনের সমস্যা, সেটা একটু কিন্তু আপনাকে বলবো যে আপনাকে এবার একটু সঠিকভাবে কিন্তু ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে। হয়তো আপনার যেহেতু অনেক দিনের সমস্যা, আপনার ওরাল মেডিকেশনের পাশাপাশি আপনাকে পঞ্চকর্মা থেরাপিরও প্রয়োজন হতে পারে। কি করতে হবে বা কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে বলবো। আপাতত আপনি যেটা করতে পারেন, কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, ঘাড় নিচু করে কোনো কাজ করা আপনার চলবে না। একটু আপনাকে কিন্তু এখন সাবধানে থাকতে হবে। আপনার এখন খুবই কম বয়স, এই বয়সে যদি আপনার এরকম আপনার আস্তে আস্তে ঘাড়, কোমর, তারপর পা সবই যদি আপনার নষ্ট হয়ে যায়, তারপর তো আপনি চলাফেরাই একদম করতে পারবেন না। একটু আপনাকে বলবো যে আপনি যেরকম আজকে একটু সিরিয়াস হয়ে ফোনটা করলেন, সেরকমভাবে একটু সিরিয়াস হয়ে আমাদের চেম্বারে দেখা করুন। আপনি আজকে যেরকম ফোন করে বললেন না যে আপনি অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন, সেরকমই আরেকদিন ফোন করে আপনি বলবেন যে আপনি এখন কতটা ভালো আছেন, ঠিক আছে? একদমই। এবং আমার হাত এবং পায়ের সমস্যা শুরু হয়ে গেছে আর কি। এই সেইটাই দেখুন, আমি আপনাকে এক্ষুনি বলছিলাম যে আপনার হয়তো আসবে, অলরেডি শুরু হয়ে গেছে। আর দেরি করবেন না বা আর ফেলে রাখবেন না এটাকে নিয়ে। একটু আপনাকে এবার ঠিকঠাক চিকিৎসা করতে হবে। রুনা, তুমি ফোন নাম্বারটাকে কালেক্ট করো, ফোন নাম্বারটা তুমি নোট করে রাখো এবং যত তাড়াতাড়ি পারবে চলে এসো, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম, অনেকটাই কিন্তু সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন প্রত্যেকটি রোগ সম্পর্কে, যার যেটা সমস্যা রয়েছে। এরপরেও যদি বসে থাকাটা একেবারেই উচিত না, তখন রোগটাকে যত নিয়ে বসে থাকা ততই কিন্তু রোগটা আরও বৃদ্ধি পেতে পেতে আরও একটা বড় রোগের আকার ধারণ করবে। ম্যাডাম, যেটা হলো আমরা এই রোগটি সম্বন্ধে জানছি অবশ্যই, আমরা প্রিভেনশনটা একটু জানবো, আর খাদ্য তালিকা একটু আমরা সে বিষয়ে একটু জানবো। এখন দেখুন, এখন না প্রচুর পরিমাণ আমরা ক্যান্সারের পেশেন্ট দেখছি। এখন ক্যান্সার আপনার যে কোনো সারা শরীরের যে কোনো জায়গায় এখন প্রচুর পরিমাণে আমরা ক্যান্সারের পেশেন্টকে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আপনাকে কিন্তু খাওয়া দাওয়াকে অবশ্যই আপনার একটু রেকটিফাই করতে হবে, কারণ খাওয়া দাওয়া এখন প্রচুর ভেজাল রয়েছে। তো সেখানেই আপনাকে একটু প্যাকেট জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, আর যেগুলো আপনার প্রত্যেক দিন ডায়েটে প্রয়োজন, একটু সবুজ শাকসবজি, সেগুলোকে কিন্তু অ্যাড করতে হবে। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন বলুন। আমি দিব্যেন্দু মালাকার টালিগঞ্জ থেকে বলছি। বলুন, কি সমস্যা দিব্যেন্দু বাবু, বলুন। আচ্ছা, আমি গত মাসে পুরীতে বেড়াতে গিয়ে স্নান করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছি। এবার এক্সরে করে কিছু ফ্র্যাকচার নেই বলছে এক্সরে রিপোর্টে, কিন্তু স্ক্যান রিপোর্টে বলছে 1 মিলিমিটার একটা টিবিয়াতে একটা 1 মিলিমিটার ফ্র্যাকচার আছে। এবার আমি কি এটা রেস্ট নিয়েছি, আমি ওই হিঞ্জ পড়ে বা ইয়ে করেছি। এবার তো আমার 3 সপ্তাহ হয়ে গেছে। এখন কি আমি আস্তে আস্তে হিঞ্জটা খুলে এক্সারসাইজ করে আমি কি নর্মাল হাঁটাচলা করতে পারবো? ব্যথা পোলাগুলো কমে গেছে। দেখুন, যদি আপনার ফ্র্যাকচার হয়, হেয়ার লাইন ফ্র্যাকচার আপনার রয়েছে, তো সেখান থেকে আপনি যতটা রেস্ট নেবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। 3 সপ্তাহ আপনি বলেন অলরেডি হয়েছে, আমি বলবো আপনাকে আরও একটা সপ্তাহ আপনি সেম যেরকমভাবে আপনি এখন আছেন সেরকমভাবেই আপনি থাকুন, মানে অ্যাটলিস্ট 1 মান্থ আপনাকে এরকম বেড রেস্টের প্রয়োজন রয়েছে। পরে 5 সপ্তাহ হয়ে গেছে, আমি বাড়িতেই আছি। আচ্ছা, কিন্তু কোনো এক্সারসাইজ করার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আপনার হেয়ার লাইন ফ্র্যাকচার রয়েছে সেখানে আপনি এক্সারসাইজ করলে ওখানে কিন্তু ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে গিয়ে আবার আপনার ওই জায়গাটা কিন্তু ফুলে যাবে। তো কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নেই। আপনি এখন আস্তে আস্তে আপনার যে লাইফস্টাইল রয়েছে তার মধ্যে আপনি ফিরতে পারেন। আর আরেকবার আমি আপনাকে বলবো যে এক্সট্রাতে এটা আপনার ধরা পড়বে না, যদি সম্ভব হয় আপনি আরেকবার আপনার ওই হাঁটুর একটু এমআরআই করিয়ে নিন, তাহলে আপনিও সেটা নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার যেটা হেয়ার লাইন ফ্র্যাকচার ছিল সেটা আপনার সঠিক জায়গায় রয়েছে না আরো খারাপ হচ্ছে না কিরকম অবস্থায় রয়েছে, ঠিক আছে?
ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি। টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, অবশ্যই 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। আর অবশ্যই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এনপিপির হাত ধরুন। সুস্থ সবল সঠিক জীবনকে যদি আপনারা উপহার পেতে চান বা ফিরে পেতে চান, তাহলে এনপিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী আবার একটি আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরব। নমস্কার।